টাকা দরে 3 কেজি মিষ্টি কিনে 350 টাকা দরে 3 কেজি মিষ্টি কিনে 4 টাকা হারে ভ্যাট দিলে মোট কত টাকা ভ্যাট দিতে হবে? তার মানে আমাদেরকে ব্যাপারটা বুঝতে হবে যে আমি 350 টাকা দরে 3 কেজি মিষ্টি কিনেছি, তাহলে 3 কেজি মিষ্টি কিনেছি, তাহলে 3 কেজি মিষ্টিতে মোট আসলে আমার দাম কত টাকা পড়েছে? 1 কেজি মিষ্টির দাম হচ্ছে 350 টাকা, 3 কেজি মিষ্টির দাম কত? হ্যাঁ, 3 গুণন 350 মানে 3 35 হচ্ছে 105, তার মানে 1050 টাকা। তাহলে 1050 টাকা হচ্ছে আমাদের কি? 1050 টাকা হচ্ছে আমাদের মিষ্টির দাম। তাহলে মিষ্টি 4 টাকা হারে আমাকে আসলে ভ্যাট দিতে হয়েছে। তাহলে 100 টাকায় আমি ভ্যাট দিয়েছি, 100 টাকায় ভ্যাট দিতে 4 টাকা হারে মানে কি 100 টাকায় ভ্যাট দিতে হয়েছে হচ্ছে 4 টাকা। তাহলে 1 টাকায় ভ্যাট দিতে হবে হচ্ছে উপরে 4 নিচে হচ্ছে 100, এত টাকা। তার মানে 1050 টাকায় আমাকে ভ্যাট দিতে হবে কত টাকা? যে 4 গুণন 1050 ভাগ হচ্ছে 100, তাহলে 0 0 কাটা গেল, 5 দিয়ে কাটলে এখানে থাকে 21, এখানে থাকলে 2, এখানে 2 দুগুণে 4, তার মানে 21 দুগুণে 42 টাকা আমাকে ভ্যাট দিতে হবে। ঠিক আছে, 42 টাকা আমাকে ভ্যাট দিতে হবে। ক্লিয়ার? বুঝা গেছে? মোট চিনি, মোট যে আমি মিষ্টি কিনেছি কয় কেজি? 3 কেজি। 1 কেজি মিষ্টির দাম কত? 350, তাহলে 3 কেজি মিষ্টির দাম কত? 350কে আমি যদি 3 দ্বারা গুণ করি তাহলে আসে 1050 টাকা। এই 4 টাকা হারে ভ্যাট দেওয়া মানে হচ্ছে 100 টাকায় 4 টাকা করে ভ্যাট দিতে হয়। 4 টাকা হারে মানে কি? 100 টাকায় আমাকে 4 টাকা করে ভ্যাট দিতে হবে, 4%, ভ্যাটের হার 4%। তাহলে 100 টাকায় ম্যাজিক ম্যাথ বইয়ের 1 থেকে সিরিয়ালে তো করা যায় না, না ম্যাজিক ম্যাথ বইয়ের ওই যে আপনাদের গ্রুপ ইয়ার মধ্যে দেওয়া আছে, ওই যে কি বলে ফিচার্ড অপশনে দেওয়া আছে, ওখানে ম্যাক্সিমাম অঙ্ক করে দেওয়া আছে। ওই এইটা হচ্ছে 3টা, আমার যে 2 টাইপের ম্যাজিক ম্যাথ আছে, অ্যাকচুয়ালি 3 টাইপের, সবগুলোর কম্বিনেশন করে এখানে স্লাইডে রাখছি, যে কোনো একটা স্পেসিফিক ম্যাজিক ম্যাথ না। ওকে, আপনাদেরকে তো পিডিএফ দিয়েই দিছি এটা সম্পর্কে। তাহলে 3 কেজির দাম হচ্ছে 1050 টাকা, 100 টাকা 4 টাকা ভ্যাট দিতে হয়, 100 টাকা ভ্যাট দিতে হয় 4 টাকা, 1 টাকায় কত? 1050 টাকায় কত? ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে কাজ সময় সম্পর্কিত ঐকিক নিয়ম। এই কাজ সময় সম্পর্কিত ঐকিক নিয়মের বিষয়টা কি? কাজ সময় সম্পর্কিত ঐকিক নিয়মের বিষয়টা হচ্ছে যে এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, কাজ আর সময়টা হচ্ছে পরস্পরের ব্যস্তানুপাতিক। দেখেন, এবং ব্যস্তানুপাতিক সম্পর্কের বেলা খুবই সুন্দর কিছু জিনিস আছে, যে একটি কাজ 15 জন লোক 10 দিনে করতে পারে। কতজন লোক ওই কাজটি 1 দিনে সম্পন্ন করতে পারবে? তো লোক যত বেশি নেবেন দিন তত কম লাগবে, মানে লোক বেশি হলে দিন কম লাগে। তাহলে প্রথমে যদি আমি বেসিক নিয়মটা আমি আপনাদেরকে বলি, বেসিক নিয়মটা কি? যে বেসিক নিয়ম হচ্ছে যে আপনার 1 দিনে সম্পন্ন করতে কতজন লোক লাগবে, মানে কতজন লোক লাগবে সেটা ডান পাশে থাকবে, যেহেতু আমাকে বের করতে হবে যেটা, সেটাকে ডান পাশে রাখতে হয়, যেটা দেওয়া থাকে সেটা বাম পাশে। তাহলে 10 দিনে করতে পারে কতজন? 10 দিনে শেষ করতে আমাদের লোক লাগে হচ্ছে 15 জন। 15 জন। তাহলে 1 দিনে শেষ করতে কি লাগবে? 1 দিনে শেষ করতে বেশি জন লোক লাগবে, মানে দিন কমলে লোক বেশি লাগে। তো এরকম যখন সিস্টেমটা, যে একটা কমলে আর একটা বাড়ে, তখন আমাকে প্রথমে একে আসলে গুণ করতে হবে। আর 1 থেকে কোনো কিছুতে গেলে, এই যে 1 থেকে যখন আমি অন্যটাতে যাব, যেমন 1 দিনে শেষ করতে, আচ্ছা 1 দিনে শেষ করতে বলেছে, আর কিছুতে যাওয়ার কিছু নাই, তার মানে হচ্ছে এখানে 150 জন লোক লাগবে। এখানে জাস্ট অ্যান্সারটা হচ্ছে 150 জন, যে 1 দিনে শেষ করতে কতজন লোক লাগবে, অ্যান্সার হচ্ছে 150 জন। ব্যাকগ্রাউন্ড কালার কি প্রবলেম? ব্যাকগ্রাউন্ড কালারের প্রবলেম হচ্ছে? ব্ল্যাক দিব? আমার তো মনে হয় এটা বেটার না, মানে এই ব্যাকগ্রাউন্ড বেটার না, নাকি ব্ল্যাকই বেটার ছিল? একটু কমেন্ট করেন তো সবাই, ব্ল্যাক বেটার নাকি এটা বেটার? এইটা বেটার নাকি ব্ল্যাক বেটার? না হোয়াইট তো না, হোয়াইট তো দিচ্ছে না, হোয়াইট তো অপশনই নাই। ম্যাথ এক্সপেক্টর তো হচ্ছে রিটেনের বই, এটাই ভালো। ওকে, ঠিক আছে, এটাই ভালোর পিছনে বেশিরভাগ জোর দিয়েছে। ওকে, আচ্ছা, এটা ভালো মন্দ আর বলার দরকার নাই। আর বলা দরকার নেই, এখন
সুন্দর করে ক্লাস করেন। 200 জন লোকের এই কই গেল, হ্যাঁ, যে পরিমাণ খাদ্যে 200 জন লোকের 20 সপ্তাহ চলে, 200 জন লোকের 20 সপ্তাহ চলে, ওই পরিমাণ খাদ্যে কতজন লোকের 8 সপ্তাহ চলবে। ঠিক আছে, এরকম কোশ্চেন। আচ্ছা, এর আগের কোশ্চেনটার আমি একটু শর্টকাটটা বলে নেই। এই টাইপের কোশ্চেনের একটা সুপার শর্টকাট আছে, আমি এই সুপার শর্টকাটটা সাধারণত ইয়েতে বলে দেই আর কি, ওই যে আপনাদের ইউটিউবে বলা আছে, সেটা হচ্ছে যে আপনার কতজন লোক লাগবে, হ্যাঁ, অথবা কত দিন লাগবে, এইটার সহজ উপায় হচ্ছে লোক আর দিনের যখন হিসাব ব্যস্তানুপাতিক সম্পর্কের বেলা প্রথম দুইটাকে গুণ করে দিব, যে প্রথম যেই মান দুইটা দেওয়া থাকবে সেই দুইটা মানকে গুণ করে দিব, আর কতজন মানে যেখানে প্রশ্ন আছে সেইটাতে যেই দিন বা যেই জন লোক থাকবে সেটা দিয়ে ভাগ করে দিব, আমার অ্যান্সার আসলে চলে আসবে। তাহলে 15 আর 10 গুণ করে 1 দিয়ে ভাগ করলে 150 চলে আসবে, এটাই হবে অ্যান্সার। আর বেসিকটা তো শিখাই দিলাম, সমস্যা নাই। একই কথা, যেমন এই 200 জন লোকের 20 সপ্তাহ চলে, তাহলে লোক বেশি লাগলে সপ্তাহ কম চলবে, মানে একটা বেশি হলে একটা কম, তার মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এই ক্ষেত্রে শর্টকাটটা হচ্ছে যেই দুটা মান দেওয়া থাকবে সেই দুটা মানকে আমি জাস্ট গুণ করে দিব, 200 গুণন 20, উপরেরটাতে মান দেওয়া আছে এইটা। আর 8 সপ্তাহ চলার কথা বলছে, এখানে 20 সপ্তাহ, এখানে হচ্ছে 8 সপ্তাহ চললে কতজন লোক আসলে লাগবে, কতজন লোক, তার মানে এই 8 দিয়ে আমি ভাগ করে দেবো। সিস্টেম এইটাই, প্রথম যে মান দুইটা যেই লাইনের মধ্যে দেওয়া থাকবে সেই মান দুটো গুণ, এবং একটা মান যেটাতে দেওয়া থাকবে সেটা দিয়ে ভাগ করলে মোট লোকের সংখ্যা বা মোট কতজন চলবে, মানে কতদিন চলবে সেটা আসলে পাওয়া যাবে। 4 দিয়ে কাটলে 8 দিয়েই কাটা যায়, 8 দ্বিগুণে হচ্ছে 16, আর 5 8 40, 25, তাহলে 25কে 20 দিয়ে গুণ করলে 25 দ্বিগুণে যেহেতু 50, তার মানে হচ্ছে 500, তার মানে অ্যান্সার হচ্ছে 500 জন। অ্যান্সার হচ্ছে কত? 500 জন। ক্লিয়ার? বেসিক তো শিখেই দিছি, বেসিকটা তো শিখছেনি, কোনো সমস্যা নেই। যেমন 15 জন লোক একটি কাজ শেষ করে 3 ঘন্টায়, তাহলে 15 জন লোক যদি 3 ঘন্টায় করে, তাহলে বেশি জন লোক দিলে আরও কম ঘন্টায় করবে, তার মানে এটা বেশি হলে এটা কম, তার মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক। সেই ক্ষেত্রে এই লাইনের মধ্যে যে দুটা মান দেওয়া আছে সেটা দিয়ে আমি গুণ করব, তাহলে 15 আর 3 আমি গুণ করে দিলাম। আর 5 জন লোক দিলে ওই কাজে কতদিন সময় লাগবে, তাহলে 5 দিয়ে ভাগ করলে কত সময়ে শেষ হবে সেটা পাওয়া যাবে, তার মানে 3 3 9, তাহলে 9 ঘন্টায় আসলে শেষ হবে। ক্লিয়ার? বুঝা গেছে? ওকে, আচ্ছা, একটি রাস্তা মেরামত করতে 10 জন লোকের 16 দিন সময় লাগলে 8 জন শ্রমিকের কতদিন সময় লাগবে? তাহলে প্রথমটাতে আছে 10 আর 16, 10 জনের 16 দিন সময় লাগে, তাহলে 8 জনের কতদিন লাগবে? 8 দিয়ে ভাগ হবে, কত দিন চাইছে, 8 দ্বিগুণে যেহেতু 16, তার মানে 10 দ্বিগুণে 20 দিন সময় লাগবে, তাই না? এগুলো কিন্তু প্রতিবার পরীক্ষায় আসা কোশ্চেন আর কি, বিভিন্ন পরীক্ষায় আসা কোশ্চেন, পারা যাচ্ছে না? ওকে, আচ্ছা, এখানে দেখেন কোশ্চেনটা একটু ভালো করে খেয়াল রাখতে হবে যে 56 জন শ্রমিক একটি কাজ 21 দিনে শেষ করতে পারে, 14 দিনে ওই কাজটি শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক নিয়োগ করতে হবে। এই নতুন কতজন, এটা কিন্তু আমি ডিরেক্টলি বের করতে পারবো না, আমাকে বের করতে হবে যে কতজন শ্রমিক হইলে কাজটা আসলে শেষ হবে, টোটাল ওই 14 দিনে শেষ হবে। তাহলে 56 দিনে শেষ করতে 21 দিন সময় লাগে 56 জনের, তাহলে 14 দিনে শেষ করতে কতজন শ্রমিক লাগবে সেটা আগে আমি আগে সেটাকে বের করি, তারপরে নতুন কতজন লাগবে 56 চেয়ে বেশি যতজন লাগবে সেটা বিয়োগ করে দিলেই পেয়ে যাব। তাহলে 56, আমাদের সিস্টেমটা কি হবে যে 56 গুণন, প্রথম লাইনে আছে 56 আর 21 আছে, আমাকে শেষ করতে হবে এখন 14 দিনে, তাহলে কাটাকাটি করলে 7 দ্বিগুণে 14, 3 সাথে হচ্ছে 21, 2 ওকে 2, 28 দ্বিগুণে হচ্ছে 56, তার মানে 28কে 3 দিয়ে গুণ করলে আসে 3 28, যে 3 8 24, 4 হাতে থাকলো 2, 3 দুগুণে 6 আর 2 হচ্ছে 8, মানে 84 জনের প্রয়োজন। 84 জন শ্রমিক হইলে এটা 14 দিনে শেষ হবে, কিন্তু আমাকে কোশ্চেনটা বলছে নতুন কতজন, তার মানে আগে থেকে তো 56 জন ছিল, তাহলে 84 থেকে যদি আমি 56 বিয়োগ করি আমাদের থাকতেছে হচ্ছে 8, এখানে 6, মানে 28 জন, তার মানে এক্সট্রা আমার লাগবে হচ্ছে গ নাম্বার 28 জন। অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 28 জন, তাই না? অ্যান্সার হচ্ছে আমাদের 28 জন। ক্লিয়ার? বুঝা গেছে? মানে 56 গুণন 21 ভাগ যদি আমি 14 করি তাহলে কতজন শ্রমিক লাগবে 14 দিনে শেষ করার জন্য সেটা পাওয়া যাবে, কিন্তু আমার এখানে বলেছে কি
কিন্তু আমাকে বলেছে কি, এটা কি বলেছে? এটা তো বলেনি। আমাকে বলেছে যে কতজন শ্রমিকের এক্সট্রা লাগবে সেটা। তাহলে এক্সট্রা আমাদের লাগতেছে 28 জন, মানে 84 জন হলে 14 দিনে শেষ হবে, কিন্তু আগে থেকে 56 জন ছিল, 56 জন বাদ দিলে এক্সট্রা আমার লাগবে আরও 28 জন। আচ্ছা, এখানে দেখেন, এখানে হচ্ছে যে 15 জনের 32 দিনের খাবার আছে, 15 জনের 32 দিনের খাবার আছে। তাহলে কয়েকজন নতুন আসায় 20 দিনে শেষ হয়ে গেল। তাহলে 20 দিনে খাবারটা শেষ হয়েছে, তাহলে কতজন আসলে মোট আসলে এই কতজন খাইছে এই খাবারটা? তাহলে কিভাবে বের করব? যে 15 গুণন হচ্ছে 32 ভাগ 20 দিয়ে দিলে আমাদের আসলে কতজন টোটাল এই ছাত্র আসলে খাইছে, এই 20 দিনে শেষ করছে, সেটা আমরা পেয়ে যাব। কারণ 15 জনের 32 দিনের খাবার আছে, তাহলে 20 দিনে শেষ করার জন্য আসলে ওখানে কতজন ছিল। তাহলে আমরা যদি কাটাকাটি করি, আমরা পাচ্ছি হচ্ছে 3 5 15 আর 4 5 20, তাহলে 3 8 হচ্ছে 24। তার মানে 24 জন লোক খাওয়া দাওয়া করছে, সেই জন্যই 32 দিনের জায়গায় 20 দিনে খাবার শেষ হয়ে গেছে। তাহলে নতুন কতজন আসছে? আগে তো 15 জন ছিল, তাহলে 24 থেকে 15 বাদ দিলে 9 জন এক্সট্রা এসছে। তাহলে নতুন এসছে কতজন? 9 জন এক্সট্রা এসছে। ক্লিয়ার? বোঝা গেছে? দেখেন তো বুঝছেন কিনা। মানে 15 জনের খাবার 32 দিনের জন্য আছে, তাহলে 15 গুণন 32, তাহলে 20 দিনে খাবার শেষ হয়ে গেছে। তাহলে 20 দিনে খাবার শেষ হওয়ার জন্য কতজন লোক আসলে তাহলে এই 20 দিনের খাবারটা শেষ করছে, সেটা ভাগ 20 করে দিলে 20 দিনে খাবার শেষ করার জন্য এই 24 জন লোক দায়ী। কিন্তু আগে থেকে তো আসলে 15 জন লোক ছিল, তাহলে এক্সট্রা আরও 9 জন লোক এসেছিল, সেই জন্যই 20 দিনে খাবার শেষ হয়েছে। তাহলে 24 মাইনাস 15 করলে আসে হচ্ছে 9 জন এক্সট্রা লোক এসছে। ক্লিয়ার? বুঝেছি? ক্লিয়ার? ওকে, 9 জন লোক, এটা করেন দেখি সবাই একটু কমেন্ট করেন, এটার অ্যান্সার করেন। ইজি। যদি একটি কাজ 9 জন লোক 15 দিনে করতে পারে, অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কত দিনে শেষ হবে? তাড়াতাড়ি। মানে 9 জন লোক 15 দিনে করছে, 9 জন লোক, তাহলে 9 গুণন 15, 9 গুণন 15, আর অতিরিক্ত 3 জন, মানে 9-এর সাথে 3 জন আরও অ্যাড হয়েছে, তাহলে মোট কতজন কাজ করতেছে? 12 জন। তাহলে 12 জন করলে কত দিন আসলে সময় লাগবে? তাহলে 12 দিয়ে করলে 3 3 9, 3 4 হচ্ছে 12, তাহলে আর তো কাটা যায় না। তাহলে 45কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে 45কে 4 দিয়ে ভাগ করলে কত আসে? এইটা আসবে, তাই না? এই যে 45, এখানে 4 আছে, তাহলে 4 একে 4, এখানে 5 আছে, 4 একে 4, তাহলে 11 পূর্ণ 4-এর 1, 11 পূর্ণ 4-এর 1, এটা হবে আমাদের অ্যান্সার, খ নম্বর। 11 পূর্ণ 4-এর 1, খেয়াল করেন। মানে 9 জন লোকের 15 দিনের খাবার আছে, তাহলে 9 গুণন 15, অতিরিক্ত 3 জন আসছে, তাহলে 9 জনের জায়গায় কতজন হয়েছে? 12 জন হয়েছে। তাহলে 12 জনের কত দিন লাগবে? তাহলে 9 গুণন 15 ভাগ হচ্ছে 12, তা 12 জন আসলে কাজটা কত দিনে শেষ করতে পারবে, সেটাই তো চেয়েছি আমরা, তাই না? এটা কি বুঝছি আমরা? ক্লিয়ার? আচ্ছা, 10 জনে একটি কাজের অর্ধেক করতে পারে 7 দিনে, ওই কাজটি 5 জন লোক করতে পারে, করতে কতদিন সময় লাগবে? ওই কাজটি বলেন কি হবে? এটা কিভাবে করবেন? আগে চিন্তা করবেন যে 10 জন লোক অর্ধেক যদি করে 7 দিনে, মানে কাজের অর্ধেকটা করে যদি 7 দিনে, তাহলে পূর্ণ কাজটা, ওই কাজটা পূর্ণ করতে কতদিন লাগবে? 7-এর দ্বিগুণ, মানে 14 দিন সময় লাগবে কিনা এইটাকে বুঝে নেবেন, যে 7-এর দ্বিগুণ 14 দিন সময় লাগবে। 10 জন লোকের একটা কাজের অর্ধেক করতে 7 দিন সময় লাগে, তাহলে অর্ধেক করতে যদি 7 দিন লাগে, তাহলে পুরোটা করতে 14 দিন লাগবে। এই 10 জন লোকের কাজটা ফুল করতে 14 দিন সময় লাগে, ওই কাজটি 5 জন লোকের কতদিন সময় লাগবে? খুবই সহজ। তাহলে 10 গুণন 14, 10 জন লোকের 14 দিন, তাহলে 5 জন লোকের ভাগ 5, তাহলে কাটাকাটি করলে কত আসে? 2, 14 দুগুণে 28 দিন সময় লাগবে। তার মানে অ্যান্সার কত আসবে? অ্যান্সার হচ্ছে 28 দিন। ক্লিয়ার? বুঝা গেছে? বুঝছি আমরা? মানে 10 জন লোকের কাজটার অর্ধেক করতে 7 দিন সময় লাগে, তাহলে পুরো কাজটা করতে 14 দিন।
তাহলে 10 জন লোকের 14 দিন লাগে, তাহলে 5 জন লোকের কত দিন লাগবে? তাহলে 10 গুণন 14 ভাগ 5 জনের কত দিন লাগবে? ভাগ 5, এই তো 28 দিন। আচ্ছা, এটা করেন সেম 2015 সালের এই যে প্রাইমারি এক্সামের চতুর্থ ধাপে এসেছিল, 15 জন লোকের কোনো কাজের 1/3 মানে 3 ভাগের 1 ভাগ করতে 20 দিন সময় লাগে। কত দিনে 20 জন লোক পুরো কাজটি শেষ করতে পারবে বলেন? করেন দেখি, তাতে করেন। যারা উত্তরবঙ্গ থেকে ক্লাস করছেন তাদেরকে একটু অবাক অবাক লাগছে না? মানে পুরো গেঞ্জি টেঞ্জি পরে ক্লাস নিচ্ছি, মানে ঢাকায় তো ওরকম শীত নাই, মানে এটা তো আমি শুনলাম যে আমাদের উত্তরবঙ্গে তো অনেক শীত, ঠান্ডা পড়েছে। ওকে, ঠিক আছে। তাহলে 15 জন লোকের একটি কাজের 1/3 মানে 3 ভাগের 1 ভাগ করতে যদি 20 দিন সময় লাগে, তাহলে পুরা কাজটা করতে তার 3 গুণ সময় লাগবে, মানে 60 দিন সময় লাগতেছে। তার আসলে 60 দিন সময় লাগবে, তাই না? 60 দিন। আচ্ছা, তাহলে পুরা কাজটা 15 জন লোকের 60 দিন সময় লাগে, তাহলে 15 জন গুণন হচ্ছে 60 দিন সময় লাগে। তাহলে 20 জন লোকের কত দিন লাগবে? ভাগ হচ্ছে 20, তাহলে 3 20 যেহেতু 60, তাহলে 3 15 45, মানে পুরো কাজটা করতে পারবে। তাহলে কত দিনে? অ্যান্সার হচ্ছে 45 দিনে। তাহলে অ্যান্সার হচ্ছে 45 দিনে। ক্লিয়ার? বুঝে গেছে? ঠান্ডা। ওকে, অতিরিক্ত জন আসা বা কিছু জন চলে যাওয়া খুব কমন একটা কোশ্চেন, মানে এই টাইপের কোশ্চেন অনেক পরীক্ষায় আসে, আপনারা দেখছেন তাই না? এই টাইপের কোশ্চেন আসে না যে কোনো হোস্টেলে 66 জন ছাত্রীর 26 দিনের খাবার মজুদ ছিল, 8 দিন পরে 30 জন ছাত্রী হোস্টেল ছেড়ে অন্যত্র চলে গেল, অবশিষ্ট খাবার বাকি ছাত্রীদের কতদিন চলবে? এই টাইপের কোশ্চেন আসে না? তো এই টাইপের কোশ্চেন অ্যান্সার করার আগে মানে আপনাদেরকে আমি বলি এই কোশ্চেনটার আগে আপনাদের ইয়েটা ঠিক করতে হবে, মানে বেসিকটা ঠিক করতে হবে। জিনিসটা আগে আপনাদের বেসিকটা ঠিক করতে হবে। সেটা কি? কোনো হোস্টেলে 66 জন লোকের 26 দিনের খাবার আছে না? 66 জন লোকের 26 দিনের খাবার আছে। তো আমি যদি বলি এই 8 দিন পরের কাহিনীটা আপনি একটু চিন্তা করেন। এই দেখেন, বেসিকটা এখানেই একটা গন্ডগোল হয়ে যায়। এই বেসিকটা আগে শিখাই, তাহলে আপনারা সব বুঝে যাবেন। 8 দিন পর 30 জন স্টুডেন্ট চলে গেছে। তা 30 জন স্টুডেন্ট চলে গেছে, তাহলে আছে আর কতজন? 66 থেকে 30 যদি বাদ দিই, তাহলে 66 থেকে 30 বাদ দিলে 36 জন স্টুডেন্ট বাকি আছে। এই 36 জন স্টুডেন্ট বাকি আছে, ঠিক আছে? তাহলে 8 দিন পরে আসলে আমাদের বলেন তো কত দিনের খাবার আছে বা কত জনের খাবার আছে? 8 দিন পরে কত জনের খাবার আছে সেটা আগে বলেন, একটু আমাকে বলেন তো। 8 দিন পরে মানে কত জনের আসলে খাবার আছে? 8 দিন পরে আপনার আসলে কত জনের খাবার আছে সেটা আগে বলেন। 8 দিন পরের কাহিনীটা, কত জনের খাবার আছে? 8 দিন চলে গেছে, 8 দিন কিন্তু খাইছে, মানে প্রথমে হচ্ছে 66 জনের 26 দিনের খাবার আছে। 8 দিন পরে আর কত দিনের মানে কত জনের খাবার আছে? কত জনের দিনের না কিন্তু, কত জনের খাবার আছে? অ্যান্সারগুলো দেন, দেখতেছি আমি, সমস্যা নাই। 36, হ্যাঁ দেখতেছি। ওকে, ঠিক আছে, ক্লিয়ার, বুঝছি। আচ্ছা ঠিক আছে, সবাই বলছে 36 জনের খাবার আছে। তো ঠিক আছে, ওকে, এটা আসলে ভুল। আসলে শুনেন, এখন মজার ব্যাপারটা শুনেন, সবাই মনোযোগ দেন। সেটা হচ্ছে যে মনে করেন, আপনারা ভালো করে মনোযোগ দেন, কোনো কমেন্ট করার দরকার নেই, এখন জাস্ট মনোযোগ দেন। মনে করেন আমরা সবাই মিলে একটা জায়গায় 66 জন লোক আছে, 66 জন, এই 66 জন নিয়ে আছি
এবং আমাদের 26 দিনের খাবার আছে, ওখানে 26 দিনের খাবার আছে। তাহলে বলেন তো, খুব কমেন্ট করা বন্ধ করেন, কমেন্ট বন্ধ, কমেন্ট বন্ধ, কমেন্ট বন্ধ, কমেন্ট বন্ধ করে, কমেন্টটা বন্ধ করে একটু শুনেন ভালো করে, যে 66 জন লোক আছি, এই 66 জন লোকের আমার মনে করেন এই 26 দিনের খাবার আছে। একদিন খাবার খেয়ে ফেললাম, ভালো করে বুঝেন, একদিন খাবার খেয়ে ফেললাম, এই 66 জন লোকই একদিন খাবার খাইলাম, তাহলে কি আর কতদিন বাকি থাকলো? আর থাকলো 26 দিনের জায়গায় 25 দিন থাকলো। এই 25 দিনের খাবার কতজনের জন্য আছে? এই 66 জনের জন্যই তো আছে। একদিন খাইছি, দ্বিতীয় দিন খাবো, দ্বিতীয় দিন খাওয়ার পরে কি ওই 66 জনই খাইতে পারবো? কারণ 66 জনেরই তো প্রতিদিনের খাবার যদি আমি খাইতে থাকি তাহলে আমার 26 দিন চলবে। তাহলে বিষয়টা কীরকম? 66 জনের খাবার, মনে করেন আজকে আমি 66 জনের খাবার 26 দিনের জন্য মজুদ আছে, আজকে খেয়ে ফেললাম 66 জন, তাহলে পরের দিন কি 25 দিনের খাবার মজুদ আছে কতজনের জন্য? 66 জনের জন্যই। 66 জনই আমি 25 দিন খাইতে পারবো, তারপর আরেক দিন চলে গেল, তাহলে 66 জনই ওই 24 দিন খাইতে পারবো, আরও একদিন চলে গেল, ওই 66 জনই আমি 23 দিন খাইতে পারবো। তাহলে 8 দিন পরের কাহিনী, 8 দিন পরে এই যে দেখেন 66 জনের খাবার 26 দিন মজুদ ছিল, 8 দিন পরের কাহিনী কিন্তু এই 26 থেকে 8 দিন চলে গেছে, তার মানে এখন আছে আর 16 দিন। এই 16 দিনের আমার আসলে খাবার কিন্তু এই 66 জনের জন্যই মজুদ আছে। কথা বুঝছি কি বুঝি নেই? এটা ভালো করে বলেন, এটা কি বুঝছি? এই লাইনটা কি বুঝছি? যারা যারা বুঝছেন তারা ক্লিয়ার বলেন। আমার 8 দিন চলে গেছে, 8 দিন চলে যাওয়ার পরের কাহিনীটা হচ্ছে 8 দিনই তো আমরা সবাই মিলে খাইছিলাম, 66 জনই খাইছিলাম, কিন্তু এই 8 দিন চলে যে এই 16 দিনের খাবার এখনও মজুদ আছে, সেই 66 জনের জন্যই কিন্তু খাবারটা মজুদ আছে। এটা কি ক্লিয়ার? এই কথাটা ক্লিয়ার কিনা এইটুকু আগে বুঝেন, আমি শর্টকাট সব বুঝিয়ে দিব, বুঝাই দিব, কোনো সমস্যা নাই, আগে এইটুকু বুঝেন এটা ক্লিয়ার কিনা। মানে আমার কিন্তু 8 দিন চলে যাওয়ার পরে লোক কিন্তু আমার 66 দিনের খাবারই আমি ওই 16 দিনই আমরা কিন্তু 66 জন যদি খাবার খাইতাম ওই 16 দিনই কিন্তু চলতো, 16 দিনই চলতো, ঠিক আছে? 66 জনের 26 থেকে 8 গেলে এটা 18 হবে। আচ্ছা এটা হোক, এটা আমি আসলে 16 লিখেছি, এটা ভুল হয়েছে, এটা কিন্তু 18 হবে। হ্যাঁ যাই হোক, মানে 18 দিনের কিন্তু 66 দিনের খাবারই মজুদ আছে, 66 জনের খাবারই মজুদ আছে। তার মানে বিষয়টা হচ্ছে এরকম যে আপনি ব্যাপারটা বুঝেন, প্রথমের কাহিনী হচ্ছে 66 জন লোকের খাবার মজুদ আছে হচ্ছে 26 দিনের জন্য, 26 দিনের জন্য। 8 দিন চলে যাওয়ার পরে আমার এখন 8 দিন যখন চলে গেছে তখন আর আমার আছে 18 দিন বাকি। এই 18 দিনের জন্য মানে আমাদের এই কাহিনী বাদ দিয়ে আমরা এইভাবে করে চিন্তা করতে পারি, সিচুয়েশনটা এইভাবে চিন্তা করতে পারি, আমার 66 জনের খাবারই 8 দিন পরে, আচ্ছা এটা কোথায় লিখবো, নিচে লিখি, যে 66 জনের জন্যই আমাদের আসলে খাবার এখন মজুদ আছে এই 26 থেকে 8 গেলে 18 দিনের জন্য, মানে 18 দিনের খাবার আসলে আমাদের মজুদ আছে, ঠিক আছে? তাহলে এই 30 জন যে চলে গেল, এই 30 জন চলে যাওয়ার পরে 66 থেকে 30 বিয়োগ করলে, 66 থেকে 30 বিয়োগ করলে আমাদের থাকে হচ্ছে আমাদের 36 জন। এই 36 জন এই খাবারটা কতদিন খাইতে পারবে, এইটাই হচ্ছে কাহিনী। কথাটা বুঝছেন কি বুঝেন নাই? 8 দিনের পরের কাহিনীটা চিন্তা করেন, কাহিনীটা আমি আগে অঙ্কটাকে আবার আমি বুঝাই বলতেছি, অঙ্কটাকে আরেকবার আমি বুঝাই বলতেছি। আবার ওই যে একজন বলছে বুঝি নাই, তার জন্য আবার বলি আমি, সে প্রথম লাইনটা থেকে আগে বুঝতে হবে যে 66 জন ছাত্রীর আমাদের 26 দিনের খাবার মজুদ ছিল। তাহলে 66 যে মানে আমার যদি 66 জন যদি এখানে মানে মানুষ থাকে, 66 জন মানুষ, তাহলে 66 জনের জন্য 26 দিনের খাবার আমাদের মজুদ ছিল। তাহলে প্রথম দিন খেয়ে ফেললেন, এখন এটা হচ্ছে দিন, প্রথম দিন খেয়ে ফেললে আপনার আর আছে দিন আছে বাকি কত, 25 দিন, 25 দিনই আমার এই 66 জন খাইতে পারবে। দ্বিতীয় দিন খেয়ে ফেললেন, 24 দিনই এই 66 জন খাইতে পারবে। এরকম করে কি বা 25 দিন খেয়ে ফেললেন, লাস্ট দিন ওই একদিনও ওই 66 জন খাইতে পারবে, সেইভাবে করেই তো 26 দিন যাবে। তাহলে 8 দিন যখন চলে যায়, 8 দিন চলে যাওয়ার পরে আমার আসলে খাবার মজুদের পরিমাণটা কত এটা যদি আমি বলি, 8 দিন চলে গেলে আমার আর 18 দিন চলবে। 18 দিন চলবে কত জনের খাবার? অ্যান্সার হচ্ছে 66 জনের খাবার। এইটুক বুঝি নেই, মানে 8 দিন চলে গেলে আমার আর 18 দিন বাকি থাকে। এই যে 26 থেকে 8 দিনের খাবার তো খেয়ে ফেলছি, কতজন? 66 জনের খাবার, আর বাকি আছে 18 দিনের জন্য, এইটুক বাকি আছে। এর মধ্যে আবার স্টুডেন্টও চলে গেছে 30 জন। 30 জন চলে যাওয়ার পরে এখন আর স্টুডেন্ট আছে হচ্ছে 36 জন, স্টুডেন্ট বাকি আছে 36 জন। এই খাবার কতদিন চলবে? তাহলে ওই যে প্রথম দুইটা গুণ, এই দুটাকে গুণ করে
যে 18 গুণন 66 ভাগ যদি 36 করি তাহলে আমরা পাচ্ছি 2, কাটাকাটি করলে 33। তার মানে আমাদের খাবারটা আর চলবে হচ্ছে 33 দিন। 33 দিন এই খাবার আর চলবে। ক্লিয়ার, বুঝা গেছে? দেখেন তো বুঝছেন কিনা। মানে 18 দিনের খাবার মজুত আছে 66 জনের জন্য, কিন্তু 30 জন আবার চলে গেছে ওই সময়। 30 জন চলে যাওয়ার ফলে আর 36 জন আরও বেশি দিন চলবে। মানে দেখা যাচ্ছে যে আমার আর 18 দিন চলার কথা, আসলে এখন আমাদের 33 দিন চলবে। বুঝি নেই? 33 দিন চলবে। কারণ মানে আমার যদি কেউ যদি না যাইতো তাহলে 18 দিনের খাবার, মানে 8 দিন পরে আর 18 দিনের খাবার 66 জনের জন্য থাকতো, মানে দেখা যাচ্ছে যে ওই 18 দিনই চলতো। কিন্তু 30 জন চলে গেছে, তার মানে একটু বেশি দিন চলবে। সেটা হচ্ছে আর বাকি থাকে 36 জন। এই 36 জন কতদিন আসলে খাবারটা খাইতে পারবে। ক্লিয়ার, ব্যাপারটা বুঝছে? আচ্ছা, এই টাইপের এই যে আবার কোশ্চেন দেখেন, কোনো ছাত্রাবাসে 40 জন ছাত্রের 30 দিনের খাবার আছে 5 দিন পর। তাহলে 5 দিন পরের কাহিনী, এইখানে আছে আর 25 দিন। তাহলে 25 দিনের খাবার আছে 40 জনের জন্য, 40 জন ছাত্রের জন্য। আরও 10 জন ছাত্র আসলে, তার মানে আরও 10 জন, মানে 30 আর 10-এ হচ্ছে 40 আর 10-এ হচ্ছে 50 জন ছাত্র চলে আসছে। তাহলে অবশিষ্ট খাদ্য তো তাদের কতদিন চলবে? তাহলে 25 গুণন 40 ভাগ আসতেছে হচ্ছে 50, তার মানে 2, তার মানে 20। অর্থাৎ এই বাকি খাবার আসলে 20 দিন চলবে। ক্লিয়ার, বুঝা গেছে? ধুমধাম ক্লিয়ার, ধুমধাম 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 ক্লিয়ার। মানে 40 জন ছাত্রের 30 দিনের খাবার আছে 5 দিন পর। তাহলে 5 দিন পরের কাহিনী, আমার হচ্ছে 25 দিন আর আছে বাকি। ওই 25 দিনের খাবার আছে, কিন্তু এই 40 জনের জন্যই খাবার আছে, কিন্তু আরও 10 জন আসছে। তাহলে 50 জন আসলে কতদিন চলবে? বিষয়টা এরকম, 50 জন আসলে কতদিন চলবে? 50 জন হইলে কতদিন চলবে? একটি ক্যাম্পে 72 জন স্কাউটের 6 দিনের খাবার মজুদ আছে। তাহলে 72 জনের 6 দিনের খাবার মজুদ আছে। 18 জন স্কাউট চলে গেলে বাকি স্কাউটরা আরও কতদিন খাবার চালাতে পারে? এটা তো নর্মাল, এখানে তো এতদিন পরে চলে গেছে বা এরকম কিছু নাই। তাহলে এতজনের এতদিন, তাহলে 18 জন স্কাউট চলে গেছে। তাহলে 18 জন স্কাউট চলে গেলে 72 থেকে 18 বিয়োগ করলে আর কতজন আছে? তাহলে 18 বিয়োগ করলে আছে হচ্ছে 4, আর এখানে হচ্ছে 5, 54 জন আছে। তার মানে 72 জনের 6 দিন চলে। তাহলে এই 54 জনের কতদিন চলবে? 6 9 54, 8 9 72, তার মানে আমাদের 8 দিন চলবে। তোমাকে বলছে যে বাকি স্কাউটদের আরও কতদিন চলবে। মানে আরও কতদিন বলতে হচ্ছে 6 দিন তো চলছেই, আরও হচ্ছে 2 দিন চলবে, মোট হচ্ছে 8 দিন চলবে। তার মানে আরও কতদিন চলবে? অ্যান্সার হচ্ছে মোট 8 দিন চলবে। আরও কতদিন চলবে কথাটার অর্থ হচ্ছে নিতে তো 6 দিন যাবে, তাহলে 8 - 6 মানে 2 দিন চলবে, এক্সট্রা 2 দিন চলবে, এক্সট্রা 2 দিন চলবে। মানে 72 জনের 6 দিনের খাবার মজুদ আছে। এখানে কিন্তু বলা আছে যে 18 জন চলে গেছে। তা 18 জন চলে গেছে, 72 থেকে 18 গেলে আর 54 জন। 54 জনের কতদিন চলবে? নর্মাল কতদিন চলবে? অ্যান্সার হচ্ছে 8 দিন। কিন্তু আরও কতদিন চলবে? 8 থেকে 6 বিয়োগ করলে 2 দিন চলবে এক্সট্রা। এক্সট্রা কতদিন চলবে? আচ্ছা, এখানে বলছে একটি সেনাবাহিনীর গুদামে 1500 সৈনিকের 40 দিনের খাবার মজুদ আছে, খাদ্য মজুদ আছে। 13 দিন পর কিছু সৈনিক অন্য জায়গায় চলে গেল। 13 দিন পর কিছু সৈনিক অন্য জায়গায় চলে গেল, বাকি খাদ্যে অবশিষ্ট সৈনিকদের আরও 30 দিন চললো। তাহলে ওই কতজন সৈনিক অন্য জায়গায় গিয়েছিল? কিভাবে করতে পারবো আমরা? তো প্রথমে কথা হচ্ছে যে 1500 জন সৈনিক ছিল, তার মধ্যে 40 দিন চলতেছিল। তা 13 দিন পরে, 13 দিন পরের কাহিনী, 13 দিন চলে যাবে। 13 দিন চলে গেলে 40 থেকে 13 বিয়োগ করলে থাকে 27। এই 27 দিন 1500 জনের খাবার আসলে মজুদ ছিল। তাহলে 1500 জনের খাবার মজুদ ছিল, 1500 জনের খাবার মজুদ ছিল হচ্ছে আমাদের কত দিনের জন্য? 27 দিনের জন্য, 27 দিনের জন্য। তো আমাদের যে কোশ্চেনটা, আমাদের কোশ্চেনটা এখানে বলেছে যে আরও 30 দিন চলেছে অবশিষ্ট খাদ্য, বাকি খাদ্যে আরও 30 দিন চলেছে। তার মানে বিষয়টা কি? আমাদের তো চলার কথা ছিল 27 দিন, কিন্তু 30 দিন চলতেছে। তার মানে কি 1500 গুণন 27 ভাগ 30, এটা যদি আমরা করি তাহলে 3 5 15, মানে 50, 27 দিয়ে গুণ করলে
শূন্য, 5 সাথে 35-এর 5, হাতে থাকলো 3, 5 দুগুণে 10 আর 3 হচ্ছে 13। তার মানে 1350 জন সৈনিক আসলে ছিল। তাহলে আগে ছিল 1500, আর মানে পরে আসলে ছিল হচ্ছে 1350। তার মানে কতজন গিয়েছে? তার মানে 150 জন গিয়েছে। 1500 থেকে 1350 বিয়োগ করলে 150 জন গিয়েছে। ঠিক আছে, খেয়াল করেন, মানে একটি সেনাবাহিনীর গুদামে 1500 জন সৈনিকের 40 দিনের খাবার মজুদ আছে, 40 দিনের খাবার মজুদ ছিল। 13 দিন পর, 13 দিন পরের কাহিনী হচ্ছে 13 দিন পরে, 13 দিন এরা তো খাইছে, প্রতিদিন খাইতে 13 দিন খাওয়া যখন শেষ হয়েছে, তখন 40 থেকে 13 বাদ দিলে 27 দিনের খাবার মজুদ আছে কতজন সৈনিকের জন্য? এই 1500 জন সৈনিকের জন্য। তো বলছে কিছুজন সৈনিক চলে গেছে এই 13 দিন পরে, আরও 30 দিন চলছে এরপরে, মানে 27 দিন থাকার কথা না, মানে 40 থেকে 13 বিয়োগ গেছে, মানে আর 27 দিন যাওয়ার কথা, কিন্তু আসলে গেছে 30 দিন। তাহলে 1500-র জায়গায় মানে আসলে কম ছিল, কারণ সৈনিক কম ছিল জন্যই 27 দিনের জায়গায় 30 দিন গেছে খাবারটা। তাহলে কতজন আসলে সৈনিক ছিল? 1350 জন। তাহলে আসলে সৈনিক তো আগে ছিল 1500, এখন হচ্ছে 1350, তাহলে গিয়েছে কত? 1500 মাইনাস 1350, মানে আমাদের অ্যান্সার হচ্ছে 3 দিনে 720 টাকা আয় করে। তাহলে 9 জন শ্রমিক সমপরিমাণ টাকা আয় করতে, মানে এই টাকাটার পরিমাণটা সমপরিমাণ টাকা যদি আয় করতে হয়, তাহলে তাকে কতদিন আসলে তার সময় লাগবে? সমপরিমাণ টাকা আয় করতে তার কতদিন সময় লাগবে, এরকম একটা বিষয়। তো যেহেতু সমপরিমাণ কথা বলছে, যেটার কোনো চেঞ্জ নাই, তাকে নিয়ে আমার কাজ করতে হবে না, আমাকে কাজ করতে হবে না। যদিও দেখতে মনে হচ্ছিল 3 ধাপ, আসলে এটা 2 ধাপের। যে 12 জন শ্রমিকের 3 দিনে এই যেই টাকাটা ইনকাম করে, 9 জন শ্রমিকের ওই পরিমাণ টাকা আয় করতে কতদিন সময় লাগবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যত বেশি জন থাকবে, তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আয় করতে তাদের হচ্ছে, মানে আমার যদি জন যদি বেশি হয়, তাহলে কিন্তু নির্দিষ্ট পরিমাণ টাকা আয় করতে কম দিন সময় লাগবে। তাহলে এইটা বাড়লে এটা কমবে, যেহেতু কমলে বাড়লে আমরা জানি যে জন আর দিন পরস্পরের ব্যস্তানুপাতিক, এবং এই ক্ষেত্রে আমরা প্রথম যেই দুটো সংখ্যা থাকে সেই দুটো সংখ্যা আমরা সাধারণত গুণ করি এবং তৃতীয় সংখ্যাটা দিয়ে ভাগ করি। তৃতীয় সংখ্যাটা হচ্ছে নিচে আছে 9, 9 দিয়ে আমরা ভাগ করি। তারপরে 3 3 9, 3 4 হচ্ছে 12, তার মানে অ্যান্সার হবে 4 দিন। এটা আমাদের গত দিনকার শর্টকাট ছিল, তাই না? গত দিনকার যে শর্টকাটটা ছিল। আর নর্মালি এভাবে করলে আমরা করতে পারি যে 12 জন শ্রমিক, মানে এটা তো আমাদের জাস্ট শর্টকাটে আমরা 3 দিন করে ফেললাম, যে ওই জন আর দিন থাকলে ওই দুটো গুণ করে অপর সংখ্যাটা দিয়ে ভাগ করে দেব। যে 12 জন শ্রমিক করে হচ্ছে 3 দিনে, 12 জন শ্রমিক আয় করে হচ্ছে 3 দিনে, তাহলে 9 জন শ্রমিক কত দিনে করবে? তাহলে 9 জন শ্রমিক করবে, প্রথমে একজন শ্রমিক করবে কত দিনে? আমরা জানি একজন হলে যেহেতু ব্যস্তানুপাতিক, একে আসলে গুণ হবে, যে 3 গুণন 12 হয়ে যাবে। আর সেখান থেকে আমার যদি 9 জন শ্রমিক কত দিনে করবে, সেটা করতে হলে 9 দিয়ে আমাদেরকে ভাগ করে দিতে হবে। আগের মতো 3 3 9 আর 3 4 হচ্ছে 12, তার মানে 4 দিন। এই আর কি সিস্টেম, তাই না? এইভাবে করে কিন্তু আমরা করতে পারতেছি। তো বিষয়টা খুবই সহজ, একেবারেই সহজ কথায়। সমপরিমাণ থাকলে তো সেটা নিয়ে আর কাজ করতে হবে না, যেটা একই পরিমাণ, কোনো চেঞ্জ নাই, তাকে নিয়ে আমার কোনো কাজ করতে হবে না। তো আসেন আমরা পরেরটাতে, তাহলে গ নাম্বার অ্যান্সার। হ্যাঁ, এই যে 4 দিনে আমাদের গ নাম্বারটা অ্যান্সার। আসেন আমরা পরেরটা করি। এখানে বলেছে যে যদি 12 জন শ্রমিক 4 দিনে 2880 টাকা আয় করে, তাহলে 8 জন শ্রমিক কত দিনে সমপরিমাণ টাকা আয় করবে? এটাও কিন্তু প্রাইমারি নিয়োগ পরীক্ষায় এসছে, প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় এসছে, তার মানে ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে এই সমপরিমাণ কথা থাকলে টাকার পরিমাণটা আমি কেটে দিলাম। তাহলে এতজন শ্রমিক এত দিনে, তাহলে 8 জন কত দিনে? তার মানে 12 গুণন হচ্ছে আমাদের 4, ভাগ হচ্ছে আমাদের 8 করে দিলেই হয়ে যাবে। 4 দ্বিগুণে 8, তার মানে হচ্ছে 3 দ্বিগুণে হচ্ছে 6, তার মানে 6 দিনে। তার মানে অ্যান্সারটা কত দিনে আসবে? 6 দিনে। তাহলে এটার অ্যান্সার আমাদের হচ্ছে 6 দিনে, ঘ নাম্বার অ্যান্সার। রাইট, ক্লিয়ার, বুঝা গেছে? ইজি অনেক, সবাই বুঝছি। আচ্ছা আচ্ছা, এই টাইপের কিন্তু প্রচুর পরিমাণে অঙ্ক থাকে, এই টাইপের অঙ্ক। হ্যাঁ, তো একটা অঙ্ক আমি এখানে তুলে দিয়েছি। বলেছে 5টি বিড়াল 5টি ইঁদুর ধরতে 5 মিনিট সময় লাগায়, তাহলে 100টি বিড়াল 100টি ইঁদুর ধরতে কত মিনিট সময় লাগাবে? এখানের ফান্ডাটা হচ্ছে এইটা, যে এই যে প্রথমে যত মিনিট লাগে পরেও তত মিনিটই লাগে, মানে 5 মিনিটই সময় লাগবে। মানে 5টি বিড়াল 5টি ইঁদুর ধরতে 5 মিনিট সময় লাগলে 100টি বিড়াল 100টি ইঁদুর ধরতেও 5 মিনিট সময় লাগবে, 10টি বিড়াল 10টি ইঁদুর ধরতেও 5 মিনিট সময় লাগবে। যদি এগুলো সবগুলো সেম থাকে, তাহলে এই যে এখানে যত মিনিট সেই মিনিটই অ্যান্সার হয়।
তো এইটার কারণটা কি, এটার কারণ সম্পর্কে আমি একটু বলি। দেখেন আমি এইটা একটা তিন ধাপের রৈখিক নিয়ম, সেটা তো আপনি মানে জাস্ট আপনার এই যে 5 মিনিট দেওয়া থাকলে 5 মিনিটই হবে, এটা তো আমরা শর্টকাটে বললাম। কিন্তু আমি যদি ভেঙে ভেঙে যদি আমি বেসিক বোঝানোর চেষ্টা করি, তাহলে বিষয়টা এরকম দাঁড়াবে যে প্রথমে কি বলেছে যে 5টি বিড়াল, তাহলে 5টি বিড়াল 5টি ইঁদুর ধরতে 5 মিনিট সময় লাগায়। 5 মিনিট সময় লাগায়। তাহলে একটা বিড়ালের, আমি যদি বলি ওই সেম পরিমাণের ইঁদুর যদি চিন্তা করি যে 5টা থেকে যদি একটা হয়, তাহলে বিড়ালের পরিমাণটা যদি কমে, তাহলে ইঁদুর ধরতে কি বেশি সময় লাগবে নাকি কম সময় লাগবে? ওই মানে আমি যদি সেম পরিমাণের ইঁদুর ধরতে কি বেশি সময় লাগবে নাকি কম সময় লাগবে? তাহলে 5টা বিড়াল ইঁদুর ধরতে, মানে ওই 5টা ইঁদুর ধরতে যত সময় লাগাচ্ছিল, একটা বিড়ালের ক্ষেত্রে ওই 5টা ইঁদুর ধরতে কিন্তু তার বেশি সময় লাগবে। কারণ 5টা বিড়ালের 5টা ইঁদুর ধরতে যেই সময় লাগে, অবশ্যই একটা বিড়ালের ওই 5টা ইঁদুর ধরতে বেশি সময় লাগবে। তাহলে বেশি সময় লাগলে একটা কমলে আরেকটা যদি বেশি হয়, তাহলে ব্যস্তানুপাতিক মানে গুণ সম্পর্ক, তাহলে 5 আর 5 গুণ হয়ে যাবে, তার মানে 5 গুণন 5 মিনিট সময় লাগবে। তাহলে একটা বিড়ালের ওই 5টা ইঁদুর ধরতে হচ্ছে 5 গুণন 5 মিনিট সময় লাগবে, কারণ ব্যস্তানুপাতিক হইলে একে আসার সময় গুণ হয়, কারণ বিড়ালের সংখ্যা কমলে সময় বেশি লাগবে ইঁদুরগুলো ধরতে, ওই সমান পরিমাণে ইঁদুর ধরতে। তাহলে এটা কমলে ওইটা বাড়লে এটাকে বলে ব্যস্তানুপাতিক। আবার আমাকে যদি ইঁদুর ধরতেও কম হয়, যে একটি ইঁদুর যদি ধরতে হয়, তো ইঁদুর কম ধরতে হইলে কম মিনিট সময় লাগবে বিড়ালটার, তাহলে ইঁদুর কমলে কিন্তু সময়ও কম লাগবে, মানে এটা হচ্ছে সমানুপাতিক। আর সমানুপাতিকের বেলা কি হয়, একে আসার ক্ষেত্রে ভাগ হয়, তার মানে এই 5টা যখন একে আসছে সেটা দিয়ে আসলে ভাগ হবে। ওকে, তাহলে একটি বিড়ালের একটি ইঁদুর ধরতে, তাহলে আমাদের প্রথমে এই 5 থেকে একে আসার জন্য 5 গুণ হয়েছে, আর একটি ইঁদুর ধরার জন্য ভাগ হয়েছে, কারণ ইঁদুর যত কম হবে সময় তত কম লাগবে, তাই একে আসার সময় এটা ভাগ হয়। আর বিড়াল যত কম হবে সময় বেশি লাগবে, তাই একে আসার সময় গুণ হয়, কারণ এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক বিড়ালের সাথে, আর ইঁদুরের সাথে হচ্ছে সময়টা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। এরপরে আর বেশি চিন্তা করার কিছু নাই। যদি এইটা থেকে কোনো কিছুতে আসতে হয়, যেমন 5টি থেকে একটিতে আসছি, একটি থেকে আমি এখন যাব 100টি বিড়াল, 100টি বিড়ালের কথা। এর আগে এই 5টি থেকে একটি আসার সময় যেহেতু গুণ হয়েছে, এইবার 100টিতে আসার সময় হচ্ছে ভাগ হয়ে যাবে, ভাগ হবে মানে নিচে গুণ হবে। আর 100টি ইঁদুরের বেলা যেহেতু প্রথমে ভাগ হয়েছে, এখন 100টি ইঁদুর যদি আমি নেই, 100টি ইঁদুর, তাহলে বেশি সময় লাগবে, তাহলে আমাদের 100 দিয়ে গুণ হবে, 100 কাটা, একটা 5 কাটা, আর একটা 5 বাকি থাকে, তার মানে অ্যান্সার হবে 5 মিনিট সময় লাগবে। ক্লিয়ার? তাহলে বিষয়টা কীরকম, এইটা 5 থেকে একে আসার জন্য গুণ হয়েছে, এইটা 5 থেকে একে আসার জন্য ভাগ হয়েছে। কেন ভাগ হয়েছে, গুণ হয়েছে? কারণ 5টি বিড়ালের ওই সমান সংখ্যক ইঁদুর ধরতে যত মিনিট সময় লাগে, একটা বিড়ালের বেশি সময় লাগবে, তাহলে বেশি সময় লাগলে গুণ হবে, মানে এইটা কমলে ওইটা যদি বাড়ে তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক, সেজন্য গুণ হবে। আর 5টা বিড়ালের মানে এই বিড়ালগুলার 5টা ইঁদুর ধরতে যত সময় লাগবে, একটা ইঁদুর ধরতে কম সময় লাগবে জন্য ভাগ হয়েছে, কাহিনী শেষ। এবং এখানেও আপনি ইচ্ছা করলে এই 5 কেটে দিয়ে 5 মিনিট সময়, একটি বিড়ালের একটি ইঁদুর ধরতে কিন্তু 5 মিনিটই সময় লাগতো। তাহলে 100টি বিড়ালের 100টি ইঁদুর ধরতে কত মিনিট সময় লাগবে? যদি 100টি বিড়াল হয়, তাহলে বিড়ালের সংখ্যা যদি বাড়ে, একের জায়গায় 100টা হয়, তাহলে কি সময় কম লাগবে না বেশি লাগবে? কম লাগবে, যেহেতু কম লাগবে এখানে ভাগ হয়ে যাবে। আর 100টা ইঁদুর, একের জায়গায় যদি 100টা ইঁদুর ধরতে হয়, তাহলে সময় বেশি লাগবে, তাই ওটা গুণ হবে। তাই আলটিমেটলি এখানে কিন্তু কাটাকাটি যেয়ে 5টি থাকতেছে। ক্লিয়ার? বুঝা গেছে? এটা কি ক্লিয়ার? এরকম বিসিএস এ একটি কোশ্চেন আসছিল না, যে 7জন লোকের 5টি কাজ করতে 7জন লোকের 7টি কাজ করতে 7 দিন সময় লাগে। 5জন লোকের 5টি কাজ করতে কতদিন সময় লাগবে? বলে না? তাই তো বলি, ও এই পাশ থেকে আলাদা রং দেখাচ্ছে। আচ্ছা দেখা, সমস্যা নাই। ওকে,
তো 7 জন লোকের 60টি কাজ করতে 7 দিন সময় লাগে। তো এটার অ্যান্সারটাও আমরা ওই একইভাবেই দিব যে কত দিন সময় লাগে, এরকম যদি সবগুলো সেম সেম থাকে তাহলে অ্যান্সার হচ্ছে কত দিন সময় লাগে, এখানে যত দিন দেওয়া থাকবে সেটাই অ্যান্সার হবে, মানে 7 দিন হবে। এটা হচ্ছে শর্টকাট। আর ভেঙে ভেঙে করলে ওই যে আগের মতো যে 7 জন লোকের 7টি কাজ করতে 7 দিন সময় লাগে, তাহলে একজন লোকের ওই 7টা কাজ করতে কি বেশি দিন লাগবে নাকি কম দিন লাগবে? অ্যান্সার হচ্ছে 7 জন লোক 7 দিনে করলে একজন লোক বেশি দিনে করবে, তাই গুণ হয়ে যাবে, তাহলে গুণ হয়ে গেল। তাহলে আবার 7টি কাজ করতে যত সময় লাগে একটা কাজ করতে কি কম সময় লাগবে, তাহলে ভাগ হয়ে গেল। কারণ দিন মানে একদিন 7টার জায়গায় একটা মানে কমলে দিনও কম লাগবে, তার মানে সমানুপাতিক সম্পর্ক, তাই একে আসলে ভাগ হবে। তাহলে 7 জনের জায়গায় একজন, ব্যস্তানুপাতিক সম্পর্ক, কারণ 7 জনের জায়গায় একজন হইলে দিন বেশি লাগবে, তার মানে এইটা কমলে ওইটা বাড়ে, তার ব্যস্তানুপাতিক সম্পর্ক হইলে একে আসলে গুণ হবে। আর উল্টাটা হচ্ছে আমাদের 5 জন লোক 5টি কাজ কত দিনে করবে, অ্যান্সার হচ্ছে 7 গুণন 7। আর যেহেতু একের জায়গায় 5 জন লোক নিয়েছি তাহলে কম দিনে শেষ হবে, তাই ভাগ হয়ে যাবে। আর যেহেতু একটার জায়গায় 5টা কাজ করতে হবে বেশি দিন সময় লাগবে, তাই 5 গুণ হবে, 5 5 কাটা, আর নিচে তো 7 ছিল, 7 7 কাটা, উপরে 7 দিনই অ্যান্সার আসতেছে। ক্লিয়ার, বোঝা গেছে? ওকে। আচ্ছা, এবার এই একবারে পিওর টাইপের আমাদের 3 ধাপের অঙ্ক আমরা করি। 3 ধাপ না, এটা একবারে 4 ধাপের দেখা যাচ্ছে। 9 ঘন্টা এতজন শ্রমিক ও 76 দিনে 17 কিলোমিটার রাস্তা নির্মাণ করতে পারে। দৈনিক 12 ঘন্টা কাজ করে 93 জন শ্রমিক 31 মিটার রাস্তা নির্মাণ করতে কতজন শ্রমিকের প্রয়োজন হবে? কতজন প্রয়োজন হবে, কতজন শ্রমিকের প্রয়োজন হবে? এই কতজন যেহেতু বের করতে বলছে, এটাকে আমরা ডান পাশে রাখবো। কতজন যেটা বের করতে বলবে সেটাকে আমরা কোন পাশে রাখবো? ডান পাশে রাখবো, আর বাকিগুলো বাম পাশে থাকবে। তাহলে দৈনিক আমাদের আস্তে আস্তে হচ্ছে দৈনিক হচ্ছে 9 ঘন্টা, দৈনিক 9 ঘন্টা কাজ করে এতজন শ্রমিকরা তো সবার লাস্টে থাকবে। 76 দিনে 17 কিমি রাস্তা নির্মাণ করে কতজন? 119 জন, 119 জন। ঠিক আছে, তাহলে 1 2 3 4 4 ধাপের আর কি, 4টা ধাপের। হ্যাঁ, এখন আমি প্রতিটাকে 1 বানাবো, কিন্তু 1 বানানোর সময় ওই পাশে গুণ হবে নাকি ভাগ হবে চিন্তা করব। তো 1 ঘন্টা, দৈনিক যদি 1 ঘন্টা কাজ করে তাহলে ওই রাস্তাটা নির্মাণ করতে, এই যে এত কিমি রাস্তা যদি আমাদেরকে নির্মাণ করতে হয়, তাহলে দৈনিক 1 ঘন্টা কাজ করলে আমাদের কি 1 ঘন্টা কাজ করে যদি এত দিনে শেষ করতে হয়, ওই সেম দিনে শেষ করতে হয়, তাহলে কি কমজন শ্রমিক লাগবে নাকি বেশি জন শ্রমিক লাগবে? আমাদেরকে আরও বেশি জন শ্রমিক লাগবে না? দৈনিক 9 ঘন্টার জায়গায় মাত্র 1 ঘন্টা কাজ করবো, তাহলে আরও বেশি শ্রমিক লাগবে। বেশি শ্রমিক লাগলে কি হবে? গুণ হবে, মানে এটা কমাইছি ওটা বাড়তেছে, তার মানে গুণ হয়ে যাবে। তাহলে 119কে আমাদেরকে গুণ করতে হবে, 9 দিয়ে গুণ করতে হবে। ক্লিয়ার, বুঝা গেছে? যদি কম মানে এইটা কমলে যদি শ্রমিক কম লাগতো তাহলে ভাগ করতাম। এটা কি বুঝছি কিনা একটু আমাকে জানান তো। যে দৈনিক 9 ঘন্টার জায়গায় আমি যদি দৈনিক 1 ঘন্টা কাজ করাই, হ্যাঁ, তাহলে ওই একই দিনে মানে ওই 76 দিনে আমি যদি 17 কিলোমিটার রাস্তা নির্মাণ করতে চাই, তাহলে কি মানে লোক কম লাগবে না বেশি লাগবে? আমি 9 ঘন্টার জায়গায় মাত্র 1 ঘন্টা কাজ করাবো, লোক কি বেশি লাগবে? লোক বেশি লাগলে গুণ করতে হবে, তাহলে গুণ এটা। ক্লিয়ার? তাহলে একে আসলে কিন্তু গুণ হচ্ছে, এইভাবে করে কিন্তু বুঝতে হবে জিনিসটা, এটা কিন্তু ভালো করে বুঝে নিতে হবে। আচ্ছা, 76 দিনের জায়গায় যদি একদিনে কাজটা শেষ করতে চাই, একদিনে যদি কাজটা শেষ করতে চাই, তাহলে কি আমাকে কি লোকজন বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে। আর বেশি মানে আমার হচ্ছে গুণ যাবে, তার মানে এই 76 দিয়ে গুণ হবে, মানে এইটা কমছে ওইটা বাড়বে, মানে বেশি জন লাগতেছে। এটা কম দিন লাগলে, কম দিনে শেষ করতে হলে বেশি জন শ্রমিক লাগবে, তার মানে কি গুণ করতে হবে, অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক হইলে একে আসলে গুণ করতে হবে। ক্লিয়ার? এখন 17 কিলোমিটার পথ, 17 কিলোমিটার রাস্তা নির্মাণ করতে, হ্যাঁ, আমার যতজন শ্রমিকের দরকার, আমি যদি 1 কিলোমিটার নির্মাণ করি তাহলে কি কম রাস্তা মানে কম শ্রমিক লাগবে নাকি বেশি শ্রমিক লাগবে? 17 কিলোমিটারের জায়গায় মাত্র 1 কিলোমিটার করবো, তাহলে কম শ্রমিক লাগবে। যেহেতু কম, তার মানে হচ্ছে ভাগ হবে। এটুক বুঝছি কিনা, এটুক বুঝতে পারছে কিনা? মানে দৈনিক 9 ঘন্টার জায়গায় 1 ঘন্টা কাজ করলে বেশি জন শ্রমিক দরকার, আমি 76 দিনের জায়গায় একদিনে শেষ করতে হইলে বেশি জন শ্রমিক দরকার। কিন্তু 17 কিলোমিটার পথের জায়গায় আমি এই কয়েকদিনে যদি মাত্র 1 কিলোমিটার পথ যদি আমি যদি নির্মাণ করতে চাই, তাহলে কিন্তু কম শ্রমিকের দরকার, আর কম হইলে ভাগ, কারণ এইটাও কমছে ওইটাও কমবে, তার মানে সমানুপাতিক সম্পর্ক হইলে ভাগ, একে আসলে ভাগ হয়ে যাবে। দ্বিতীয় লাইনে
দ্বিতীয় লাইনে আমাদের কিন্তু কিছু চিন্তা করার প্রয়োজন নাই। দ্বিতীয় লাইনে আমাদের যেটা বের করতে বলছে যে দৈনিক 12 ঘন্টা, দৈনিক 12 ঘন্টা আর কাজ করে 93 দিনে এটা হচ্ছে 31 কিলোমিটার পথ পাড়ি করতে আসলে কতদিন সময় লাগবে। এই যে এইগুলো গুণ হবে নাকি ভাগ হবে, এটা জাস্ট দেখতে হবে যে এর উপরে 9টা গুণ হয়েছে নাকি ভাগ হয়েছে। 9টা যেহেতু গুণ হয়েছে তার মানে এইটা এই 12টা অবশ্যই ভাগ হবে, মানে এইখানে যেটা হয়েছে সেটা এখানেও অপোজিটটা হবে। এটা যদি উপরে থাকে এটা নিচে, এটা নিচে থাকলে এটা উপরে, এটা নিচে থাকলে এটা উপরে, এটা উপরে থাকলে এটা নিচে, এটা নিচে থাকলে এটা উপরে, এটা উপরে থাকলে এটা নিচে। জাস্ট এইভাবে মনে রাখবো। তাহলে আমরা একটু চিন্তা করি, আমাদের ছিল 119, আচ্ছা দেখা যাচ্ছে না, 119 গুণন 9 গুণন হচ্ছে আমাদের 76, আর নিচে ছিল কত 17। এখন দেখেন যে 9-এর জায়গায় এখানে আসছে 12, 9টা ছিল উপরে তাহলে 12টা থাকবে নিচে। আচ্ছা 93-এর জায়গায় এখানে ছিল 76 ছিল উপরে তার মানে 93 আসবে নিচে। আর এখানে 17 ছিল আমাদের কিন্তু নিচে তার মানে 31 থাকবে উপরে, 31 থাকবে হচ্ছে উপরে। এখন আমরা জাস্ট কাটাকাটি করি যদি, হ্যাঁ 31 একে 31, 3 31-এ 93, ওকে। আচ্ছা এরপরে আমরা যদি 3 দিয়ে কাটি তাহলে 3 3-এ হচ্ছে 9, 3। আচ্ছা 17 দিয়ে যদি কাটি, 17 দিয়ে আমরা 119-কে যাই কিনা, 7 সাথে 49-এর 9, 7-কে 7 আর 4-এ হচ্ছে 11, 7 দিয়ে যায়। আচ্ছা এখানে কত, এখানে 12 আছে, তাহলে এটা আমি 4 দিয়ে যদি কাটি, 3-এ 4-এ হচ্ছে 12, 4 দিয়ে যদি 76-কে কাটা যায়, 4 20-এ 80, তার মানে 4 19-এ হচ্ছে 76। তার মানে কাটাকাটি করে আমাদের অ্যান্সার যেটা বের হলো 19 গুণন 7। তাহলে 19 গুণন 7 করলে আমাদের কত আসে, 7 9 63, 3 হাতে থাকলো হচ্ছে 6, 7-কে 7 আর 6 হচ্ছে 7-কে 7 আর 6 হচ্ছে 13, মানে 133। অ্যান্সার হচ্ছে 133। ক্লিয়ার, বুঝা গেছে সবাই? বুঝছি, এটাই আর কি সিস্টেম। এই সিস্টেমে আমরা অঙ্ক করলে কোনোটাই আর ভুল হবে না। আমাদেরকে যেটাকে বের করতে বলবে সেটাকে ডান পাশে রাখবো, তারপরে এইভাবে করে লিখে রাখলে, মানে যদি 9 থেকে 1-এ আসছে তাহলে 9 থেকে 1-এ আসলে ওই যে ওকে বেশি লাগবে নাকি কম লাগবে এটাকে আমি সেম ধরলে, যে দৈনিক একদিন 1 ঘন্টা যদি কাজ করি তাহলে ওই সেম দিনে সেম কিলোমিটার শেষ করতে আমার কি বেশি জন শ্রমিক দরকার না কম জন, বেশি জন শ্রমিক দরকার, তাই গুণ হয়েছে 9 দিয়ে। মানে এইটা কম কিন্তু ওইটা বেশি, তাহলে হচ্ছে গুণ, মানে এইটা কমলে ব্যস্তানুপাতিক হলে গুণ হয় আর কি। আর এখানে কমছে তাহলে একদিনে শেষ করতে হলেও বেশি শ্রমিকের দরকার, তাই আসলে গুণ হয়েছে। আর লাস্টেরটা 17 কিলোমিটার জায়গায় 1 কিলোমিটার যদি পথ পারে, মানে পথ যদি নির্মাণ করতে চাই তাহলে অত বেশি শ্রমিকের দরকার নাই, এই কয়েকদিনে আমার শেষ করার জন্য কম শ্রমিক হলে দরকার, তার মানে কিন্তু ভাগ হয়েছে। আর ওইখানে প্রথমবারে যেটা ভাগ হয়েছে সেটা পরের বার গুণ হবে, প্রথমবারে যেটা গুণ হয়েছে পরের বার সেটা ভাগ হবে। ক্লিয়ার, বুঝা গেছে? অল ক্লিয়ার? এই পর্যন্ত আমাদের ছিল হচ্ছে কি 3 ধাপের রৈখিক নিয়ম। আমি একটার মাধ্যমে 31 কেন কি বলছে, 31 উপরে গেছে আর লজিক আর উল্টাটা দরকার নাই, কারণ এই যে 31-এর এই যে 31 যে আছে 31-এর এই যে উপরে ছিল কি 17 জিনিসটা যেহেতু নিচে তাহলে 31 যাবে উপরে, 93 কোথায় যাবে সেটা হচ্ছে 76 যেহেতু গেছে উপরে, এই যে 76 গেছে উপরে তার মানে অবশ্যই 93 যাবে নিচে, মানে একটা এর আগেরটা যেখানে গেছে আগেরটা যেখানে গেছে অপরটা অপোজিট দিকে যাবে। ঠিক আছে, ওকে। আচ্ছা এটা হচ্ছে পুরুষ মহিলা বালক এই টাইপের অঙ্কের ক্ষেত্রে একটা সুপার শর্টকাট আছে, এই শর্টকাটটা মনে রাখলে অনেক কিছু অঙ্ক হয়ে যায়। আমি বেসিক এবং শর্টকাট দুটোই শেখাবো এটার ক্ষেত্রে। তো এখানে দেখেন এইটার আগে এই টাইপের অঙ্ক প্রায় সময় আসে, যদি 3 জন পুরুষ অথবা 5 জন বালক একটি কাজ 20 দিনে করতে পারে, 3 জন পুরুষ অথবা 5 জন বালক একটি কাজ 20 দিনে করতে পারে, তবে 4 জন পুরুষ ও 10 জন বালক কত দিনে করতে পারবে। তাহলে প্রথমটাতে অথবা এবং পরেরটাতে আছে ও বা এবং, তাহলে প্রথমটাতে অথবা পরেরটাতে ও বা এবং আছে, প্রথমটাতে বা পরেরটাতে এবং, এরকম যদি থাকে তাহলে আমরা যেই সিস্টেমে অঙ্কটা করব সেই সিস্টেমটা আমি বলি যে যদি 3 জন পুরুষ অথবা 5 জন বালক, এই কথাটা লেখা আছে না, 3 জন পুরুষ অথবা কি 5 জন বালক, এই কথাটা লেখা আছে। এই 3 জন পুরুষ অথবা 5 জন বালক কথাটার অর্থ হচ্ছে যাহাই হচ্ছে 3 জন পুরুষ যেই কাজটা করে সেই কাজটাই করে হচ্ছে 5 জন বালক মিলায়।
ঠিক আছে, তাহলে 3 জন পুরুষ সমান যদি 5 জন বালক হয়, কথাটা বুঝেন। এখন আমি এইখানকার এই পুরুষ আর বালকের মধ্যে, এই পুরুষ আর বালক তো দুইজনে মিলে কাজ করছে, যে কোনো পুরুষকে হয় আমি বালক বানাবো অথবা বালককে আমি পুরুষ বানাবো। তো এইটা বানানোর একটা সহজ উপায় হচ্ছে, এখানে একটা জিনিস দেখেন যে 3 জন পুরুষ মানে কিন্তু 5 জন বালক। আপনি এখন দেখেন এখানে আছে 10 জন বালক, তাহলে কি 5 জনের জায়গায় আমি এটাকে কি 10 করে দিতে পারি না? যে 5 জনের জায়গায় আমি যদি 10 জন বালক নিয়ে চিন্তা করি, 10 জন বালক, তাহলে 10 জন বালক হইলে 5-এর দ্বিগুণ যেহেতু 10, তার মানে 3-এর দ্বিগুণ হচ্ছে 6 জন পুরুষের সমান হবে। হবে কি হবে না? এটা আমাকে একটু বলেন তো। হ্যাঁ, 6 জন পুরুষের সমান হবে কি হবে না? হবে না? মানে কারণ আমি 10 জন বালক যেখানে আছে, এই 10 জন বালকে কনভার্ট করলাম, 5-এর দ্বিগুণ নিলাম, মানে 5 জন বালক যদি 3 জন পুরুষের সমান হয়, 5-এর দ্বিগুণ হচ্ছে 10 জন বালক, 3-এর দ্বিগুণ 6 জন পুরুষের সমান হবে। হবে না? যেহেতু 6 জন পুরুষের সমান হবে, তার মানে এখন আমি এই 10 জন বালকের জায়গায় আমি কি 6 জন পুরুষ বসাইতে পারি কি পারি না? 6 জন পুরুষ বসাই দিলাম মনে করেন, তাহলে আমাদের সুবিধাটা কি হলো দেখেন, সুবিধাটা কি হলো, তার মানে এই 4 জন পুরুষ তো এখানে আছেই, আর এই 10 জন বালক মানে 6 জন পুরুষ। তাহলে 10 জন বালক মিলিয়ে যে 6 জন পুরুষ, তার মানে টোটাল পুরুষ সংখ্যা হয়ে গেল হচ্ছে 10 জন পুরুষ। তার মানে আপনার কোশ্চেনটা এখন দাঁড়াইলো এরকম যে 6 জন পুরুষ যদি একটা কাজ 20 দিনে করে, মানে কোশ্চেনটা এরকম হয়েছে যে 6 জন পুরুষ যদি একটা কাজ 20 দিনে করে, 20 দিনে করে, তাহলে এই 6 আর 4-এ 10 জন পুরুষ, হ্যাঁ, এটা হচ্ছে 20 দিনে করে, তাহলে 10 জন পুরুষ কত দিনে করবে? 10 জন পুরুষ কত দিনে করবে? তো এইটার তো এই যে পুরুষ আর দিন, মানে লোক আর দিনের হিসাবটা কি ছিল? প্রথম দুইটা গুণ, পরেরটা দিয়ে ভাগ। তাহলে 6 গুণন 20 ভাগ হচ্ছে 10 করে দিলে আমাদের আস্তে আস্তে 12 দিনে। তাহলে আমাদের ওই কাজটা কত দিনে করতে পারবে? এটা যদি 20 দিনে করতে পারে 6 জন পুরুষ না, 3 জন পুরুষ, এটা ভুল লিখছি। 3 জন পুরুষ যদি 20 দিনে করতে পারে, এই যে 3 জন পুরুষ যদি 20 দিনে করতে পারে, তাহলে 3 গুণন হচ্ছে 20 ভাগ হচ্ছে আমাদের 10। তাহলে আমাদের কাটাকাটি করলে 2 থাকতেছে, 3 দুগুণে 6 দিনে, তার মানে অ্যান্সার হবে কত? 6 দিনে। তার মানে অ্যান্সারটা আসবে হচ্ছে আমাদের, আরে ওই অ্যান্সার, অ্যান্সার হচ্ছে 6 দিনে। তাহলে এটার সিস্টেমটা বুঝেন আগে, মানে এখানে 3 জন পুরুষ অথবা 5 জন বালক একটা কাজ 20 দিনে করে, মানে 3 জন পুরুষও এই কাজটা 20 দিনে করতে পারে, 5 জন বালকও এই কাজটা 20 দিনে করতে পারে, মানে 3 জন পুরুষের কাজ আর 5 জন বালকের কাজ সেম। এখন বলছে 4 জন পুরুষ ও 10 জন বালক এই কাজটা কত দিনে করবে? তাহলে এইখানকার একটা বালক বা পুরুষকে আমাকে একই ফরম্যাটে চেঞ্জ করতে হবে। সেটা সহজ উপায় কি? 5 জন বালক মানে যেহেতু 3 জন পুরুষ, 5-এর দ্বিগুণ যদি নেই, 5-এর দ্বিগুণ 10 জন বালক মানে হবে 6 জন পুরুষ। তাহলে 10 জন বালকের জায়গায় 6 জন পুরুষ আমি বসাই দিলাম, তাহলে টোটাল 10 জন পুরুষ কত দিনে কাজ করবে এটা বের করতে হবে। আর এখানে দেওয়া আছে 3 জন পুরুষ কাজটা করে হচ্ছে 10 দিনে, মানে 20 দিনে। 3 জন পুরুষ, কারণ 3 জন পুরুষ অথবা 5 জন বালক, 3 জন পুরুষও 20 দিনে করে, 5 জন বালকও করে, তাই 3 জন পুরুষ করে 20 দিনে, তাহলে 10 জন পুরুষ কত দিনে করবে? এই আর কি বেসিক। হ্যাঁ, এইটা হচ্ছে বেসিক। তাহলে বেসিক জিনিসটা কি, একটু মানে যাদের খাপলা মনে হচ্ছে তাদের জন্য একটা সুপার শর্টকাট আছে। এই সুপার শর্টকাটটা আমি কিন্তু এখানে প্রথমেই লিখে রাখছিলাম, যে প্রথম পুরুষ, প্রথম বালক আর প্রথম দিন, এই তিনটা আমাকে প্রথমে গুণ করতে হবে। হ্যাঁ, এই যে দেখেন, প্রথম পুরুষ, প্রথমে পুরুষের সংখ্যা কতজন আছে? 3 জন। হ্যাঁ, গুণন প্রথম বালক কতজন আছে? 5 জন। আর প্রথম দিন কতগুলো আছে? 20 দিন। এটা আমাকে প্রথমে গুণ করতে হবে, আর নিচে ভাগ করতে হবে। দেখেন এখানে লেখা আছে, নিচে ভাগ করতে হবে প্রথম পুরুষের সাথে দ্বিতীয় বালক আর দ্বিতীয় পুরুষের সাথে প্রথম বালক। এই যে প্রথমে পুরুষ কতজন আছে? 3 জন, এই 3 জন। আর দ্বিতীয়তে পুরুষের কথা কতজন দেওয়া আছে? 4 জন। প্লাস প্রথম পুরুষ দেওয়া আছে, প্রথম পুরুষের সাথে দ্বিতীয় বালকটা দেওয়া আছে হচ্ছে 10 জন। আর দ্বিতীয় বালকটা মানে প্রথমের বেলা বালক দেওয়া আছে 5 জন, আর দ্বিতীয়র বেলা পুরুষ দেওয়া আছে হচ্ছে 4 জন। এইটা করলেই আমাদের হয়ে যাবে। তারপরে 3 গুণন 4 গুণন হচ্ছে 20, এটা আবার বুঝাই দিচ্ছি আমি, সমস্যা নাই। আর এখানে হচ্ছে 3 10 30, 30 আর 20 মিলে হচ্ছে 50। তাহলে আমরা এই শূন্য দুটা কেটে দিলাম। আর তারপরে আমাদের কতজন আসছে? 3 গুণন হচ্ছে 10, আর 5 জন বালক এবং 4 জন পুরুষ, তাই না? হয়েছে?
এখানে 4 লিখেছি, সেই তো বলি যে কি ব্যাপার অ্যান্সার মানে কোন জায়গায় কি ঘাপলা হলো, 3 দুগুণে 6 দিনে। আচ্ছা এই 6 মানে 4 5-এর জায়গায় 4 লিখেছিলাম। ওকে ঠিক আছে, হ্যাঁ ক্লিয়ার কিনা দেখেন, মানে প্রথমে এই 3টাই গুণ করে দিবেন, এই 3টা প্রথমে গুণ, এরপরে পুরুষের প্রথমবার পুরুষের সাথে দ্বিতীয়র বালকটা এবং দ্বিতীয়র প্রথমবারের বালকের সাথে দ্বিতীয়বারের পুরুষটা গুণ করে যোগ করে দিবেন। আচ্ছা আরেকটা দেখেন, আরেকটা দেখলে বুঝতে পারবেন যে 3 জন পুরুষ অথবা 9 জন বালক একটা কাজ 60 দিনে করে। এটা হচ্ছে শর্টকাটের কথা বলতেছি, যে 3 তাহলে ইন্টু 9 গুণন হবে 60, ওকে, ভাগ 3 জন পুরুষ, এখানে বলছে কি 11 জন পুরুষ এবং 27 জন বালক, তাহলে আমাদের এই 3 জন পুরুষের সাথে আমরা এই 27 জন বালক গুণ করব, 3 গুণন হবে 27 প্লাস 9 জন বালকের সাথে গুণ যাবে হচ্ছে 11 জন পুরুষ, তাহলে 9 গুণন হবে 11, তাহলে আমাদের কি আসতেছে 3 গুণন 9 গুণন হচ্ছে 60 ভাগ 3 27 হচ্ছে 3 সাথে হচ্ছে 21, 3 দুগুণে 6 আর 2 হচ্ছে 8, 81 প্লাস হচ্ছে 99, তার মানে 3 গুণন 9 গুণন 60 গুণন হচ্ছে এখানে ডিভিশন আসতেছে 180, একটা শূন্য কাটা গেল, এটা কাটলে 3 3 3 কাটা গেল, এখানে আসলে অ্যান্সার আসবে কত 9 9 অ্যান্সার আসবে। ক্লিয়ার, বুঝা গেছে? তাহলে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে 9। আর আমরা যদি ভেঙে ভেঙে করি, আমাদের যদি বেসিকটা খাটাই, তাহলে বেসিকটা দেখেন তো বেসিক খাটাই পারেন কিনা। আচ্ছা আপনারা কি শর্টকাটটা বুঝেছেন? শর্টকাটটা হচ্ছে এরকম যে প্রথমে এই 3টা গুণ করে দিব, যে এই 1টা 2টা 3টা এই 3টা সংখ্যা গুণ করব, তারপরে পুরুষের সাথে পরেরটার বালক আর প্রথমটার বালকের সাথে পরেরটার পুরুষ গুণ করে যোগ করে দেওয়া, এটাই হচ্ছে শর্টকাট। আর আমাদের যদি বেসিকের কথা বলি, বেসিকটা হচ্ছে এই যে দেখেন এখানে বেসিক নিয়মটা হচ্ছে এরকম যে 3 জন পুরুষ মানে তো 9 জন বালক, 3 জন পুরুষ সমান হচ্ছে 9 জন বালক, 3 জন পুরুষ আর 9 জন বালক সমান, এরা হচ্ছে 60 দিনে করতে পারে। তাহলে এখানে বলছে 11 জন পুরুষ 27 জন বালকের সাথে আমাকে করতে বলছে যে কতদিনে কাজ করতে পারবে। তাহলে এই যে 9 জন বালককে 27 জন বালক তৈরি করা সুবিধা, কারণ 9 এর 3 গুণ হচ্ছে 27, তাহলে 27 জন বালক যে আছে, তাহলে 27 জন বালক সমান কতজন পুরুষ, তাহলে 9 এর যেহেতু 3 গুণ হয়েছে 3 এরও 3 গুণ হবে, তার মানে 9 জন, মানে 3 এর 3 গুণ মানে হচ্ছে 9 জন পুরুষ হবে। তাহলে আমরা এটা বলতে পারতেছি এই 27 জন বালকের জায়গায় আমি কিন্তু 9 জন পুরুষ বলে বসাই দিতে পারতেছি, 9 জন পুরুষ। তাহলে এই 11 জন পুরুষ আর 9 জন পুরুষ মিলে কতজন পুরুষ হলো? 20 জন পুরুষ। তাহলে 20 জন পুরুষ কত দিনে করবে? হয়রাস এখানে দেওয়া আছে 3 জন পুরুষ করে 60 দিনে, তাহলে 3 গুণ 60 ভাগ হবে 20, তাহলে আমরা কাটাকাটি করলে 3 20 যেহেতু 60, 3 3 9, এটাও কিন্তু শর্টকাটেই করাই যাচ্ছে, মানে ওই ক্যালকুলেশন করার আগেও যারা বেসিক বুঝে গেছে এরা কিন্তু এটা 9 দিনে করে ফেলতে পারবে খুবই তাড়াতাড়ি। বুঝছি কিনা? এটা কি বুঝছি? 3 জন পুরুষ মানে 9 জন বালক, তাহলে 9 এর 3 গুণ হচ্ছে 27, তাহলে 3 এর 3 গুণ হচ্ছে 9 জন পুরুষের সমান হবে। 27 জন বালক মানে 9 জন পুরুষ, তাহলে 27 জন বালকের জায়গায় আমি 9 জন পুরুষ বসাইছি, তাহলে 11 জন পুরুষ আর 9 জন পুরুষ মিলে 20 জন পুরুষ। এই 20 জন পুরুষ কত দিনে করবে? হয়রাস 3 জন পুরুষ করে 60 দিনে, 3 জন পুরুষ করে 60 দিনে, 9 জন পুরুষ 20 জন পুরুষ কত দিনে করবে? তাহলে 3 গুণন 60, 3 গুণন 60 ভাগ হচ্ছে 20। ক্লিয়ার, বুঝা গেছে? একটু আমাকে বলেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি করেন, বলেন তো বেসিকটা বুঝছেন কিনা? ক্লিয়ার স্যার? ওকে, এটা নিজেরা করেন, এটাই তো করলাম নাকি 24? আচ্ছা এটা করেন, হ্যাঁ এটা নিজেরা করেন। ছয়জন স্ত্রীলোক 8 জন বালক অথবা 8 জন বালক 12 দিনে করে, তার মানে কি 6 জন স্ত্রীলোক এবং 8 জন বালক হচ্ছে সমান। তো আপনি এখন খেয়াল করেন তো 8 জন বালককে 12 জন বালক বানানো সহজ নাকি 6 জন স্ত্রীলোককে 3 জন স্ত্রীলোক বানানো সহজ? কোনটা সহজ?
আমার তো মনে হচ্ছে 6-এর অর্ধেক করলে 3 আসে, তাহলে এইটাকে 3 জন বানানো সহজ, আমার যেটা সহজ সেটা আমি করব। 3 জন স্ত্রীলোক বানানো সহজ, কারণ এইটার অর্ধেক যেহেতু। তাহলে 6-এর অর্ধেক 3 জন স্ত্রীলোক সমান 8-এর অর্ধেক হচ্ছে 4 জন, 4 জন হচ্ছে বালক। শেষ। কারণ আমি এবার আমি কি করলাম, এই স্ত্রীলোককে আমি বালককে কনভার্ট করব, তাহলে 3 জন স্ত্রীলোক মানে হচ্ছে 4 জন বালক, তাহলে 3 জনের জায়গায় আমি 4 জন বালক বসাতে পারি। এটা আমি করলাম আমার সুবিধার জন্য, কেউ যদি স্ত্রীলোক দিয়ে অঙ্ক করে কোনো সমস্যা নেই। তাহলে টোটাল হয়ে গেল কি 4 আর 12 মিলে 16 জন বালক। এখানে দেখা যাচ্ছে 8 জন বালক 12 দিনে করে, তাহলে 8 জন বালক করে 12 দিনে, তাহলে 16 জন বালক করবে কত দিনে? তার মানে কি ভাগ হবে ওই যে দিন আর মানে জনের লোকের যেই মানে থিওরিটা, সেটা হচ্ছে প্রথম ধাপে যেটা থাকবে সেটা গুণ হবে এবং যেটা বের করতে দিবে সেটা দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে 12 জন বালক কত দিনে করবে, যে হয় 8 জন বালক করে 12 দিনে, তাহলে 8 জন 8 গুণন 12 ভাগ হচ্ছে 16, তার মানে 8 দ্বিগুণী যেহেতু 16, তার মানে অ্যান্সার আসবে কত দিনে? 6 দিনে। ক্লিয়ার? বুঝা গেছে? আচ্ছা, এটা কি স্ত্রীলোক মানে দিয়ে সমান না করে আমরা কি বালক দিয়ে সমান করে অঙ্কটা করতে পারতাম না? বালক সমান দিয়ে অঙ্কটা করতে পারতাম কি না? যে আমি যদি বলি যে এই বালকটাকে আমি স্ত্রীলোক বানাবো, তাহলে 8 জন বালক মানে হচ্ছে 6 জন স্ত্রীলোক, তাহলে 8 জন বালক মানে 8 জন বালক সমান 6 জন স্ত্রীলোক, তাই না? 6 জন স্ত্রীলোক। তাহলে আমার দরকার হচ্ছে তাহলে 12 জন বালক মানে কতজন স্ত্রীলোক সেটা যদি বানাইতে চাই, তাহলে 1 জন বালক মানে 6 ভাগ 8 জন স্ত্রীলোক, তাহলে 12 জন বালক মানে হবে ঐকিক নিয়ম আর কি, তাহলে 6 গুণন 12 ভাগ হচ্ছে 8 জন স্ত্রীলোক। তাহলে আমরা যদি 2 দিয়ে কাটি, 3 দুগুণে 6, 4 দুগুণে হচ্ছে 8, 3 4 12, তার মানে আসবে 9 জন স্ত্রীলোক। তার মানে 8 জন বালক মানে আসলে 9 জন স্ত্রীলোক, তাহলে 9 জন স্ত্রীলোক। তাহলে এখানে আসতেছে 3 জন স্ত্রীলোক আর এখানে আসতেছে 9 জন স্ত্রীলোক, 3 আর 9 হচ্ছে 12 জন স্ত্রীলোক আমাদের টোটাল থাকতেছে। তাহলে 12 জন স্ত্রীলোক কত দিনে করবে? হয় এখানে দেওয়া আছে 6 জন স্ত্রীলোক 12 দিনে করে, তাহলে 6 জন স্ত্রীলোক করে হচ্ছে 12 দিনে, তাহলে 6 গুণন হচ্ছে 12, আর আমাদের বলছে যে 9 জন স্ত্রীলোক কত দিনে করবে। হ্যাঁ, তাহলে ভাগ হচ্ছে 9, তাহলে 3 দুগুণে 6, 3 3 হচ্ছে 9, 3 4 হচ্ছে 12, তার মানে 6 জন স্ত্রীলোক করে 12 দিনে, তাহলে আমাদের কত আসতেছে? 3 আর 6 12 জন স্ত্রীলোক কত দিনে করবে, মানে 6 জন স্ত্রীলোক করে হচ্ছে 12 দিনে, তাই 6 গুণন 12 ভাগ আমাদের 12 জন স্ত্রীলোক কত দিনে করবে। এই যে 3 আর 9 মিলে হচ্ছে 12 জন কত দিনে করবে, 12 12 কাটা যাবে, তার মানে 6 দিনে করবে, অ্যান্সার হবে 6 দিনে। ক্লিয়ার? বুঝে গেছে? এইভাবে করেও করা যাবে, মানে বিকল্প নিয়মটাতেও করা যাচ্ছে। আপনি যদি বালকটাকেও স্ত্রীলোক বানান তাও করা যাবে, স্ত্রীলোকটাকে বালক বানান তাও করা যাবে। তবে এখানে স্ত্রীলোকের অর্ধেক, এই যে 6 জন মানে 8 জন, এখানে যদি 3 জন আছে তাহলে 6-এর অর্ধেক 3, তাহলে 8-এর অর্ধেক 4, তার মানে 3 জন স্ত্রীলোক মানেই 8 জন 4 জন বালক, তাহলে এই 3 জন স্ত্রীলোকের জায়গায় 4 জন বালক, এটা কিন্তু সহজেই বের করা যাচ্ছে। তাহলে 4 আর 12 মিলে 16 জন বালক মিলে কত দিনে করবে সেটা বের করতে বলছে, যে এখানে 8 জন করে 12 দিনে, তাহলে 8 জন করে যদি 12 দিনে, তাহলে 16 জন করবে কত দিনে। তাহলে এইটা ইজিয়ার আর কি, 8 গুণন 12 ভাগ 16, এটা কাটাকাটি করলে আমাদের জন্য ইজিয়ার হয়, তাড়াতাড়ি করা যাচ্ছে। ক্লিয়ার? বুঝে গেছে?